শরীর কেমন ভাইয়া? রোজা কেমন যাচ্ছে? এই তো ঢাকায় একা একা। আঙ্কেল আঙ্কেলও চলে গেছে। আব্বু তো অফিস ফরিদপুরে গেছে, আম্মুরাও চলে গেল কালকে। এখন একাই যাবে, 10-15 দিন একাই যাবে মনে হচ্ছে, পুরাটাও যাইতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে আচ্ছা, গতকালকে দেখছিলাম গতদিন দেখছিলাম এতদূর পর্যন্ত। আজকে জি দেখবো জি। কিছু আগের জিনিস, কিছু পরের জিনিস। তো এই জায়গায় দেখো, আমরা হচ্ছে তোমার পরীক্ষার আগে হচ্ছে বেনজিন রিলেটেড, তারপরে তোমার এই হ্যাঁ। ওরিয়েন্টেশন রিলেটেড কিছু জিনিস অল্প একটু দেখাইছিলাম পরীক্ষাতে। আজকে ওইটাই আরেকবার দেখবো। তো দেখো, বেনজিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া এবং মানে প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পড়তেছে আর কি এগুলা। হ্যাঁ, এই যে বহু প্রতিস্থাপন বিক্রিয়া এন্ড ওরিয়েন্টেশন। প্রথমে ওরিয়েন্টেশনটা দেখাবে, এরপরে আহ, এগুলা রিলেটেড তোমার বেনজিন বলয়ের সাথে ধরো টলুইন আছে, তারপর ক্লোরোবেনজিন আছে, এগুলার কিছু বিক্রিয়া দেখাবো, মানে এগুলো একা একা ধরবে আর কি। তো এগুলা হচ্ছে এক একটা এক এক রকম বিহেভ করে, ওইটাই এখানে বলছে দেখো। দেখো এখানে লিখছে, কোথায় গেল? টলুইন, ক্লোরোবেনজিন, ফেনল, অ্যানিলিন। টলুইন কখন হয়? যখন বেনজিনের সাথে একটা CH3 যুক্ত থাকে। যখন একটা ক্লোরিন যুক্ত থাকে তখন আমি বলি ক্লোরোবেনজিন। OH যুক্ত থাকলে বলি ফেনল। NH2 যুক্ত থাকলে বলি অ্যানিলিন। এগুলা প্রত্যেকটাই বেনজিন থেকে অধিক সক্রিয়। মানে আমার বেনজিন যেটা, এইটা থেকে এগুলা প্রত্যেকটাই বেশি সক্রিয়। আবার আরো তিনটা আছে দেখো, নাইট্রোবেনজিন, বেনজিনের সাথে যখন একটা NO2 যুক্ত হয়, বেনজালডিহাইড যখন একটা CHO যুক্ত হয়, আর বেনজোইক অ্যাসিড যখন একটা COOH যুক্ত হয়, এগুলো আবার বেনজিন থেকে কম সক্রিয়। তো এইটাই এখানে এখন এক্সপ্লেইন করবে কেন এটা বেশি সক্রিয় বা কম সক্রিয়। তো দেখো এখানে বলছে যে আহ, কোথায় বলছে বেনজিন বলয়ের H পরমাণু যখন কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এই যে প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলতেছিল। আমার বেনজিন বলয় মানে কি, বেনজিনে কি থাকে অ্যাকচুয়ালি? এখানে কার্বন, 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 ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এন্ড প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন। এটাই আমার বেনজিন। এখন বেনজিন বলয়ের যে কোনো একটা থেকে ধরো একটা হাইড্রোজেন সরে গেল, এন্ড ওই জায়গায় ধরো CH3 ঢুকতে পারে, ক্লোরিন ঢুকতে পারে, NO2 ঢুকতে পারে। এই যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এই নতুন জিনিসগুলো তৈরি হয়েছে, ওইটার কথা বলতেছে যে বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু যখন কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে হাইড্রোজেনটাকে সরায় এরা ওখানে ঢুকে যায়, তখন ওই উৎপন্ন যৌগকে বেনজিনের একক প্রতিস্থাপিত যৌগ বলে। একক প্রতিস্থাপিত যৌগ কেন? কারণ একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এটা তৈরি হয়েছে দেখে এটাকে বলতেছে একক প্রতিস্থাপিত যৌগ। যেমন উদাহরণ দিছে, বলছে তখন, হ্যালো ভাইয়া। বলো। হ্যালো ভাইয়া, সরি আমি একটু একটা কল আসতেছি একে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট একটু।
হ্যালো ভাই। শুনতে পাচ্ছি। হ্যালো, সরি একটু লেট হয়ে সমস্যা গেল। নেই। দেখো, তো আচ্ছা। বলছে বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণুকে এরা প্রতিস্থাপিত করে একটা নতুন যৌগ তৈরি করলো, ওইটাকে একটা নতুন নাম দিল যে এরা বেনজিনের একক প্রতিস্থাপিত যৌগ, এক একটার এক নাম আছে। এই প্রতিস্থাপনের পর লিখছে দেখো, তখন উৎপন্ন যৌগটির সক্রিয়তা বেনজিনের সক্রিয়তার চেয়ে ভিন্ন, অর্থাৎ কম না হলে বেশি হয়। মানে এই যে উৎপাদগুলো আছে এর সক্রিয়তা হয় বেনজিনের থেকে কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায়। যেমন যদি প্রতিস্থাপকমূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়, তখন উৎপন্ন প্রতিস্থাপিত বেনজিন যৌগটি বেনজিনের তুলনায় কম সক্রিয় হয়ে যায়। কি বলছে? জি। বেনজিনের সাথে যে এসে যুক্ত হইল সে যদি বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্বটা নিজের দিকে টেনে নেয়, তখন ওভারঅলি এই উৎপাদটার কি সক্রিয়তা নর্মাল বেনজিনের থেকে কমে যায়। যেমন নাইট্রোবেনজিন, এখানে নাইট্রো মূলকটা বেনজিন বলয় থেকে নিজের দিকে ইলেকট্রন ঘনত্বটা টেনে নেয়, দেখে নাইট্রোবেনজিনের সক্রিয়তা নর্মাল বেনজিনের সক্রিয়তা থেকে কম হয়, এটা বুঝাইতে চাইছে। সেম ভাবে যদি এমন কেউ এসে যুক্ত হয় বা প্রতিস্থাপিত হয় যে বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্বটাকে নিজের দিকে না নিয়ে উল্টা বেনজিনকে ইলেকট্রন দেয়, তখন ওভারঅলি যে যৌগটা তৈরি হয় ওটার ইলেকট্রন ঘনত্ব বা সক্রিয়তা বেড়ে যায় বেনজিনের থেকে। এটা এখানে বুঝাইতে চাইছে। সো দেখো বলছে এক্ষেত্রে প্রতিস্থাপকের দেখো বলছে যেমন নাইট্রোবেনজিন বেনজিন থেকে কম সক্রিয়, আবার টলুইন ফেনিল বেনজিন থেকে অধিক সক্রিয়, এটা লিখছে। এক্ষেত্রে প্রতিস্থাপকের আবেশীয় ধর্ম আর মেসোমারিক ফল এই দুইটা কাজ করে, উৎপন্ন প্রতিস্থাপক অণুতে প্রভাব সৃষ্টি করে। মানে এই দুইটা ধর্ম এই জিনিসটার পিছে কাজ করে, এটা বলতে চাচ্ছে। তো এটাই এখন কি, এটাই হচ্ছে ডিটেইলসে দেখবো আর কি। তো আবেশীয় ফলটা কি? অবশ্যই। দেখো কি লিখছে, কার্বন পরমাণুর সাথে যুক্ত এক্স পরমাণু, এই যে কার্বন পরমাণুর সাথে যুক্ত এক্স পরমাণু দ্বারা সিগমা বন্ধনের পোলারিকরণ করণকে এক্স এর আবাসীয় ধর্ম, মানে এটা কি বলছে? হুম, এটা কি বলছে? দেখো বলছে কার্বন পরমাণুর সাথে যুক্ত এক্স পরমাণু, এক্স বলতে একটা র্যান্ডম পরমাণু, যে কেউ হইতে পারে, এক্স পরমাণুর দ্বারা সিগমা বন্ধনের, খেয়াল করো, সিগমা বন্ধনের পোলারিকরণকে এক্স এর আবেশীয় ধর্ম বলে। যদি কার্বন পরমাণু অপেক্ষা এক্স অধিক তড়িৎ ঋণাত্মক হয়, তখন এর আবেশীয় ধর্মকে ঋণাত্মক আবেশীয় ধর্ম, আর যদি কম হয় তাইলে ওটাকে বলবে হচ্ছে ধনাত্মক আবেশীয় ধর্ম। বুঝাই, আবার বুঝাই, দেখো এই যে কার্বন পরমাণু আছে এর সাথে একজন এসে যুক্ত হবে যে সিগমা বন্ধনে যুক্ত আছে, মানে প্রথম বন্ধনটা, সিগমা বন্ধনের যদি পোলারিকরণ হয় তখন এটাকে বলে আবেশীয় ধর্ম। এখন এখানে কার্বন পরমাণু আছে আর একটা র্যান্ডম পরমাণু আছে, সে হতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অথবা যে কোনো কেউ। এখন এখানে জি। দুইটা জিনিস হইতে পারে, হয় কার্বন পরমাণুটা এই এক্স এর থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, অথবা এক্সটা কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না? তড়িৎ ঋণাত্মকতা হয় কার্বনের বেশি, নাইলে এই এক্স এর বেশি, যে কোনো একটা হইতে পারে। তোমার সিগমা বন্ধনের পোলারিকরণের এই বিষয়টাকে বলতেছে আবেশীয় ধর্ম, যেটাকে আই দিয়ে প্রকাশ করে। যদি কার্বনের থেকে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তখন এটাকে বলে ঋণাত্মক আবেশীয় ধর্ম বা মাইনাস আই, আর যদি উল্টাটা হয় তখন ওটাকে বলবে ধনাত্মক আবেশীয় ধর্ম বা ফল বা প্লাস আই। এই যে মাইনাস আই আর প্লাস আই হয়টা কি, এখানে কি হয় দেখো, এখানে লিখছে আহ এই জায়গায় এক্সপ্লেন করছে, দেখো ধনাত্মক আবেশীয় ধর্ম বলছে অ্যালকাইল মূলক থেকে ইলেকট্রন ঘনত্ব সিগমা বন্ধনে কার্বনের দিকে সরে যায়, তাকে অ্যালকাইলে মূলক, মানে এই জায়গায় বন্ধনটা শিফট হয় আর কি, পোলারায়ন হয়, পোলারিকরণ হয়, এটার কথাই লিখছে। সো এখানে তড়িৎ ঋণাত্মকতাটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। এখানে বক্স দিয়ে দেখাইছে যদি কার্বন থেকে এক্স এর দিকে যায়, অর্থাৎ এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তখন এটাকে মাইনাস আই বলবো বা ঋণাত্মক আবেশীয়। আর যদি যে যুক্ত হয়েছে এক্স বা আর যেটাই বলো ওইটা থেকে কার্বনের দিকে আসে,
তখন ওটাকে বলবো ধনাত্মক আবেশীয় ধর্ম। এটা একটা জিনিস, আরো ক্লিয়ার হবে, মেসোমারিকটা ক্লিয়ার হলে আরো ক্লিয়ার হবে, দুইটা একসাথে ইয়া করতে হবে। দেখো, তো মেসোমারিক ধর্ম কি আবার বলছে, কার্বন পরমাণু এবং অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের যেমন অক্সিজেন পরমাণুর মধ্যে পাই বন্ধন পোলারিত হয়ে পড়ে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে পাই বন্ধনের ইলেকট্রন স্থানান্তরকে মেসোমারিক ফল বলে। অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে পাই বন্ধনের ইলেকট্রন স্থানান্তরকে মেসোমারিক ফল বলে। এটা মেসোমারিক ফলটা পাই বন্ধন রিলেটেড, আবেশীয় ফলটা সিগমা বন্ধন রিলেটেড। মেসোমারিক ফলটা পাই বন্ধন রিলেটেড, আবেশীয় ফলটা সিগমা বন্ধন রিলেটেড। দেখো এখানে বলছে, পুরো এক্সপ্লেনেশনটা পড়ো। একান্তর সিগমা বন্ধন এবং পাই বন্ধনের কার্বন শিকলের সাথে এরূপ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলে পাই বন্ধনের স্থানান্তরকরণ সহজে হয়। কনজুগেট পাই বন্ধন মেসোমারিক ফলের সহায়ক, একে কনজুগেট ফলও বলা হয়। কনজুগেট বলতে এই যে একটার পরে একটা থাকে একটা থাকে না, এটাকে বুঝে দিচ্ছে। আবেশীয় ফলের মতো মেসোমারিক ফল ধনাত্মক ঋণাত্মক হয়, এখানে তেমন কিছু লিখে নেই, আমাদের লাগবে আবার মেসোমারিকটার পজিটিভ নেগেটিভটাকে, এটা দেখো। সো বলছে ঋণাত্মক পরমাণু বা মূলকের দিকে পাই বন্ধনের স্থায়ী স্থানান্তরকে ঋণাত্মক মেসোমারিক ফল, আর ঋণাত্মক পরমাণুর নিঃসঙ্গ যুগল থেকে এখান বলয়ের দিকে স্থানান্তর হয় তাকে পজিটিভ। কি বলছে এখানে, প্রথমে আমরা দেখলাম আবেশীয়, এবার মেসোমারিক। আবেশীয়টা হচ্ছে সিগমা বন্ধন রিলেটেড, মেসোমারিকটা হচ্ছে পাই বন্ধন রিলেটেড। আবেশীয়টাতে সিগমা বন্ধনের মানে আবেশীয়টাতে কি হয়, ইলেকট্রনের যেই মেঘটা আছে বা ইলেকট্রন গুলা সিগমা বন্ডের দিকে হচ্ছে তোমার স্থানান্তরিত হয়, আর এই জায়গায় পাই বন্ধনের স্থানান্তর হয়। এটা আরো ইয়া হবে, আমরা যখন ওই যে গঠনগুলা দেখবো তখন আরো বুঝতে পারবে এটা। সো ঋণাত্মক মেসোমারিক ফলটা কি, যখন ঋণাত্মক পরমাণু মানে যে কার্বন পরমাণুর সাথে এসে যুক্ত আছে, পাই বন্ধনটা যদি তার দিকে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়, তখন আমি বলবো এটাকে ঋণাত্মক মেসোমারিক ফল। আবেশীয় ফলের মতোই আবেশীয়টাতে কি, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি থাকে তাহলে কি হইতো, কার্বন থেকে ইলেকট্রন ঘনত্বটা এক্স এর দিকে সরে আসতো, তখন ওটাকে বলতাম ঋণাত্মক আবেশীয়। এখানেও সেম, ঋণাত্মক পরমাণুটার দিকে যদি পাই বন্ধনের ইয়াগুলা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়, তখন ওটাকে বলবো ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম, এই যে মাইনাস এম। আর যদি উল্টাটা হয় তখন ওটাকে আমরা বলবো, দেখো বলছে ঋণাত্মক পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একান্ত দ্বিবন্ধনযুক্ত কার্বন শিকলের দিকে স্থানান্তরিত হয়। আবেশীয় ফলেরটার মতোই, যেখানে আমার কি বল ইলেকট্রন গুলো যদি এক্স থেকে কার্বনের দিকে যায়, তখন আমরা বলতাম এটাকে পজিটিভ আই বা পজিটিভ আবেশীয় ফল। সেম ভাবে এখানেও পাই বন্ধনের ইয়াগুলা নিঃসংযোজক ইলেকট্রন গুলা যদি তোমার হচ্ছে কার্বন শিকলের দিকে যায় বা কার্বন পরমাণুর দিকে যায়, তখন ওটাকে বলবো হচ্ছে আমরা মেসোমারিক ফল, ধনাত্মক ফল। এবার জিনিসটা দেখি সামনে, মানে জিনিসটা হয় কি আসলে, এই দুইটার মধ্যে আসলে যেটা স্ট্রং হয় ওইটা কাজ করে, এটা বোঝানোর জন্য বলতেছে। তো দেখো এখানে লিখছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। এখানে আরেকটু জিনিস আরো একটু এক্সপ্লেইন করছে, দেখো প্রথমে শুধু একটু মানে টাচ দিচ্ছে, এরপরে একে একে ধরবে আর কি। সো এতক্ষণে জাস্ট তোমাকে বলছে মেসোমারিক ফলটা কি, এটার একটা আইডিয়া দিছে, যেটার মধ্যে ছিল প্লাস এম মাইনাস এম। আমরা এখনো জানি না এটা হচ্ছে, মানে আমরা এখনো ক্লিয়ারলি বুঝি নাই এটা কি। সেম ভাবে প্লাস আই মাইনাস আই, আমরাও এটা জাস্ট একটা আইডিয়া নিছি যে এটা সিগমা বন্ড রিলেটেড হয় আর এটা পাই বন্ড রিলেটেড হয়, আমরা এর বেশি কিছু জানি না এখানে। তো আমরা এখন সামনে একটু আগাবো। তো এখানে দেখো, এখানে আরো দুইটা জিনিস নিয়ে বলছে, একটা হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয়তাকারী মূলক, আরেকটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয়কারী মূলক। দুই ধরনের মূলক আছে, একটা হচ্ছে যারা বেনজিন বলয়কে সক্রিয় করবে, আরেকটা যারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করবে। তো এটা কি দেখি, দেখো ধনাত্মক আবেশীয় ফল বিশিষ্ট মূলক, ধনাত্মক আবেশীয় ফল বিশিষ্ট মূলক যেমন এরা CH3OH এবং NH2, এরা যখন বেনজিন বলা,
এটা যে ধনাত্মক আবেশীয় আমরা এটা ভুলে যাই। আমরা জাস্ট মনে রাখি কি লিখছে, আমরা যে দেখি যখন এরা বেনজিন বলয়ে যুক্ত থাকে তখন বেনজিন বলয়কে এরা ইলেকট্রন প্রদান করে। এরা যখন বেনজিন বলয়ে যুক্ত থাকে এরা বেনজিন বলয়কে ইলেকট্রন প্রদান করে, মানে এদের ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে। এবার দেখো ধনাত্মক আবেশীয় কেন বললো, এই যে ধরো CH3 এখানে তো একটা কার্বন ছিল, এটাও একটা কার্বন, এই বন্ধনটা কি সিগমা বন্ড, এন্ড এই CH3 টা যদি বেনজিন বলয়কে ইলেকট্রন দেয় তাইলে ইলেকট্রনটা কি, এই যে এটা ধরো X, এটা আমার X, X থেকে কার্বনের দিকে যাচ্ছে না, সেই জন্য পজিটিভ আই বলছে এখানে, বুঝছো? জি ভাই। আপাতত আমি জাস্ট বললাম আপাতত ইগনোর করো এটা। আমরা জাস্ট মনে রাখবো, ধরো এখানে লিখছে এইটুকু জাস্ট খেয়াল করো যে CH3OH NH2 এগুলা যখন বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকতেছে এরা বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে অনুরণনে সাহায্য করতেছে, তখন বেনজিন বলয়ে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আমরা এই জিনিসটা একটু দেখছিলাম তোমার পরীক্ষার আগে, তাই না, যে কিভাবে হচ্ছে অর্থ আর প্যারা জায়গাগুলোতে তোমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, মানে এই যে এই তিনটা জায়গা, রাইট, এই তিনটা জায়গায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় আমরা দেখছিলাম যখন এরা যুক্ত থাকে আর দানকারী কেউ যুক্ত থাকে। এটা এখানে বলছে ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে সাহায্য করতে পারে, একে বেনজিন বলয় সক্রিয়করণ বলা হয়, মানে যখন এরা যুক্ত থেকে বেনজিন বলয়কে এইভাবে চেঞ্জ করে দেয় যে তাদের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তখন এই পুরা জিনিসটাকে বলে বেনজিন বলয় সক্রিয়করণ। আর এই যে মূলকগুলো আছে এদেরকে বলে সক্রিয়তাকারী মূলক অথবা অর্থ প্যারা নির্দেশক মূলক। এদের দুইটা নাম, একটা হচ্ছে সক্রিয়তাকারী অথবা অর্থ প্যারা নির্দেশক। তো এরা কারা, এরা হচ্ছে ধরো CH3OH NH2 এরা, বুঝছো? সিম্পল কনসেপ্ট জাস্ট দিয়া করছে। তোমাকে যদি বলে অর্থপ্যারা নির্দেশক কি, বলতে কি বুঝো, তোমাকে বলতে হবে যে যখন এরা যুক্ত থাকবে তখন বেনজিন বলয়কে এরা ইলেকট্রন দান করবে, দান করে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো সিম্পলি লিখতে হবে, তেমন কিছু না। আবার লিখছে দেখো, যেমন NO2 মূলক দ্বারা টলুইনে NO2 মূলক দ্বারা টলুইন সহজে আক্রান্ত হয়, এটার বেলায় পরমাণু আদম জটিল হয়। আচ্ছা, এবার দেখো কি লিখছে, বলছে যেমন NO2+, NO2 না কিন্তু NO2+ মূলক দ্বারা টলুইন সহজে আক্রান্ত হয়। টলুইন কোনটা, এই যে ডান দিকে যেটা দেখতেছো ওইটাই, CH3 যখন একটা যুক্ত থাকে ওইটাকে বলে, এটা সহজে আক্রান্ত হয়। প্রতিস্থাপক OH মূলকের বেলায় বেনজিন বলয় ইলেকট্রন আদান প্রদান একটু জটিল, এক্ষেত্রে OH মূলকের আচ্ছা OH মূলকের ঋণাত্মক আবেশীয় ফল এবং ধনাত্মক মেসোমারি ফল ক্রিয়া করে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে বেনজিন বলয় অধিক সক্রিয় হয়। অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা, এখানে কি বলছে দেখো, টলুইনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পড়ছি না, একটা হচ্ছে আবেশীয় ফল, একটা মেসোমারিক ফল। এই জায়গায় একটু কনফিউশন এখনো আছে। তো আমরা যেটা দেখলাম যে আবেশীয় ফলটা হচ্ছে মেইনলি সিগমা বন্ড রিলেটেড, আর মেসোমারিক ফলটা হচ্ছে পাই বন্ড রিলেটেড, আর যেখানে তোমার নিঃসংযোজী ইলেকট্রন থাকে ওইটা রিলেটেড, রাইট? এখন তুমি দেখো টলুইনের এই এই জায়গায় কি কোনো ডাবল বন্ড আছে না। এখানে? এর কাছে কি কোনো মানে এখানে মেসোমারিক ফলের কোনো প্রশ্নই ওঠে না। তার মানে CH3 মানে কি, CH3 মানে কি কার্বন 3 হাতে 3টা হাইড্রোজেন, তাই না? সেখানে শুধুমাত্র এই যে পজিটিভ আইটা আছে। কিন্তু দেখো এখানে যেটা বলছে, যখন প্রতিস্থাপকটা OH টা যখন প্রতিস্থাপক, তখন আদান প্রদানটি একটু জটিল। কেন জটিল? কারণ এই যে অক্সিজেন অক্সিজেন OH, দেখো এই জায়গায় আমরা উদাহরণগুলো দেখা লাগতো। ঋণাত্মক মেসোমারিক ফলের ক্ষেত্রে এই যে
ডাবল বন্ড গুলা ফ্যাক্ট করে, যেমন তোমার CO কিটোনের ডাবল বন্ড, সি ডাবল বন্ড ও, তারপরে সায়ানাইডের C ট্রিপল বন্ড N, তারপরে তোমার নাইট্রোর NO2SO3, এগুলার হচ্ছে বন্ডগুলা আসলে লাগে। আর ধনাত্মক মেসোমারিক ফলের ক্ষেত্রে দেখো এই যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে, মানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলোর ক্ষেত্রে জন্য এখানে একটা মেসোমারিক ফলও চলে আসে, সেটা হইতে পারে ধনাত্মক অথবা ঋণাত্মক, মানে তোমার একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আর একটা হচ্ছে এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলা, এদের জন্য মেসোমারিক ফল আসে। আর সিগমা বন্ডের জন্য তোমার এটা আসে। এটা মোটামুটি সব জায়গাতেই আসবে, কারণ সবার কাছে সিগমা বন্ড আছে। বাট মেসোমারিক ফলটা সবার জন্য আসবে না, এটা আসবে শুধুমাত্র এদের জন্য। তখন দেখতে হবে যে দুইটার মধ্যে কে স্ট্রং। দুইটাই যদি স্ট্রং হয় তখন মানে দুইটা যদি একই দিকে স্ট্রং হয়, দুইজনই যদি হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয় করে, তখন সক্রিয়তা একটু বেশি বেড়ে যাবে। আবার যদি দুইটা অপোজিটে কাজ করে, একটা সক্রিয় করে একটা নিষ্ক্রিয় করে, তখন দেখতে হবে কে বেশি পাওয়ারফুল, তখন ওই দিকে হচ্ছে সক্রিয়তাটা মুভ করবে আর কি। তো এখানে ওইটাই মেইনলি এক্সপ্লেইন করছে। কি এক্সপ্লেইন করছে? OH মূলকের ক্ষেত্রে, OH মূলকে তো আমার দেখো অক্সিজেনের দুই জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, সেই জন্য সে ধনাত্মক মেসোমারিক ফল দেখায়। ধনাত্মক মেসোমারিক ফল বলতে কি বুঝি? ইলেকট্রনগুলা, পাই বন্ধনের ইলেকট্রনগুলা কি হয়, বেনজিন বলয়ের দিকে বা কার্বন শিকলের দিকে স্থানান্তরিত হয়। সো আমি যদি আঁকাই, ধরো বেনজিন বলয়টা এরকম, মানে এখানে যুক্ত ছিল একটা OH। সো OH এটা তো একটা দানকারী মূলক, অক্সিজেনের সাথে কার্বনের একটা কি আছে, সিগমা বন্ড আছে, রাইট? তো এখানে জি। আমার কি কাজ করবে, আবেশীয় ফলটা কি পজিটিভ হবে না? কারণ সে দান করতেছে, হ্যাঁ। রাইট? জি ভাই। কিন্তু এই অক্সিজেনের নিঃসংযোজী ইলেকট্রন থাকার কারণে এখানে একটা মেসোমারিক ফলও কাজ করবে, and সেটাও কি হবে, পজিটিভই হবে, সে দান করবে। তো এখানে দেখো দুইজনই পজিটিভ, মেসোমারিক ফলটাও পজিটিভ, আবেশীয় ফলটাও পজিটিভ, দুইটাতেই ইলেকট্রনের ইয়াগুলা কার্বন শিকলের বা কার্বনের দিকে যাচ্ছে বা বেনজিনের দিকে যাচ্ছে। সেই জন্য লিখছে দেখো, এটা একটু জটিল। এক্ষেত্রে এই মূলকের আবেশীয় ফল এবং ধনাত্মক মেসোমারিক ফল উভয়ই ইলেকট্রন ঘনত্ব, উভয়ের ক্রিয়া করে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ বেনজিন বলয় অধিক সক্রিয় হয়ে পড়ে। দুইজনই একই কাজ করতেছে না, মেসোমারিক ফলও করে দিচ্ছে, আবেশীয় ফলের জন্য করে দিচ্ছে। তো অনেক বেশি ইলেকট্রন পাচ্ছে ও সক্রিয়তা অনেক বেশি বেড়ে যাচ্ছে। বুঝছো কি বলতে চাচ্ছে? নর্মালি যেটা দেখলাম টলুইনের ক্ষেত্রে শুধুমাত্র আবেশীয় ফল কাজ করতেছিল, ওটা বাড়তেছিল। বাট তুমি যদি পাশাপাশি টলুইন আর এই যে ফেনলকে রাখো, ফেনলের সক্রিয়তা অনেক বেশি বাড়তেছে। কারণ কি, এর একই সাথে আবেশীয় ফল আর মেসোমরিক ফল দুইটাই কি করতেছে, কার্বন বলয়কে সক্রিয় করে ফেলতেছে। বুঝছো কেন বলতেছে এটা একটু জটিল? এই কারণে আমাদের রিজন দেখার দরকার নাই যে হচ্ছে কেন আমি বলতেছি যে হচ্ছে এটাই হচ্ছে, কেন আমি ওটা বলতেছি যে এটা বেশি সক্রিয় করতেছে। আমাদের অত স্পেসিফিক রিজন দেখানোর দরকার নেই। আমাদের জাস্ট জানতে হবে যে আহ, এই দুইটা জিনিস কি, কাদের জন্য হয়, এন্ড পার্টিকুলার কেসগুলোতে কি কাজ করে আর কি, কেন এর মেসোমারিক ফল বেশি, কেন এর আবেশীয় ফল বেশি, এটা আমাদের ওভাবে স্পেসিফিক ভাবে মুখস্থ করার দরকার নেই। দেন দেখো লিখছে, অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রনের স্থানান্তকরণ বাঁকা তীর দিয়ে দেখানো হইল। এই যে এখানে বাঁকা তীর দিয়ে দেখাইছে, বাঁকা তীর দিয়ে দেখাইছে, ওকে। কিন্তু ঋণাত্মক আবেশীয় ফল দ্বারা আচ্ছা, ঋণাত্মক ঋণাত্মক আবেশীয় ফল, উল্টা বলছিলাম, মাইনাস আই। আমি কোথায় ইয়া করলাম, ওয়েট, আমি কোথাও গুলাইছি। হুম,
আমি গুলা ফেলছি। Wait, আবার ঠান্ডা মাথায় বলি। এই জায়গায় যেটা হইছে তোমার, যখন টলুইন ছিল, টলুইনের ক্ষেত্রে আমার আবেশীয় ফলটা ছিল, মেসোমারিক ফলটা ছিল না। বাট ফেনলের ক্ষেত্রে কি হয়েছে, এখানে আবেশীয় ফলও আছে, মেসোমারিক ফলও আছে। আবেশীয় ফলটা আমি উল্টা বলছিলাম, এখানে হচ্ছে আবেশীয় ফলটা তো হচ্ছে আমার আমি দেখি কোনটা এর সাথে যে যুক্ত আছে সে বেশি হচ্ছে তড়িৎ ঋণাত্মক কিনা। সো অবশ্যই কার্বনের থেকে অক্সিজেন অথবা ফেনল বেশি তড়িৎ ঋণাত্মক। সো এখানে ইলেকট্রনটা যাবে হচ্ছে কার্বন থেকে ওইদিকে, সেই জন্য এটা মাইনাস আই হবে। বাট আবার মেসোমারিক ফলের জন্য এইটা আবার এইদিকে আসবে, সো এটা আমার পজিটিভ হবে। দুইজনের মধ্যে কম্পিটিশন, একজন দিচ্ছে একজন নিচ্ছে। এখন এই দুইজনের মধ্যে যে বেশি হবে সে সামনে আগাবে, এটাই বলতেছে। সো ওইটাই এখানে লিখছে যে তোমার ঋণাত্মক আবেশীয় ফল এবং ধনাত্মক মেসোমারিক ফল উভয়ে ক্রিয়া করে, কিন্তু দেখো এখানে বলছে এক্ষেত্রে আবেশীয় ফলটার থেকে মেসোমারিক ফলটা বেশি পাওয়ারফুল হয় দেখে ফেনল বেনজিন বলয় সক্রিয় হয়ে থাকে। মানে আলটিমেটলি এই OH মূলকটা বেনজিন বলয়কে সক্রিয় করে, যেটা আমরা জানি যে OH বেনজিন বলয় সক্রিয়তাকারী মূলক। সো এখানে এটার পিছে মেনলি কাজ করে দুইটা ফল, একটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় আর একটা পজিটিভ মেসোফারিক। দুইটার ফল মিলে আলটিমেটলি এটা কি করে, এরা বেনজিন বলয়কে দান করে। আর হচ্ছে মেসোমারিকটা বেশি তার কার্যকারিতা দেখে, এটা এখানে বুঝাইতে চাচ্ছে। তো আমরা যেটা করব এখানে এখন আমি যেটা বলতেছিলাম যে তোমাকে স্পেসিফিকলি মনে রাখতে হবে না কোনটার আবেশীয় ফল বেশি অথবা কোনটার মেসোমারিক ফল বেশি, এটা আমি কিভাবে মুখস্থ রাখবো, এটার কি তো কোনো আমি জি ভাই। ভ্যালু ট্যালু আমি মাথায় রাখতেছি না। আমি যেটা করতে বলবো তোমাকে, তুমি মাথায় রাখবা কোনগুলা সক্রিয়তাকারীমূলক আর কোনগুলা নিষ্ক্রিয়কারীমূলক। ধরো তোমাকে যদি CH3 এর কথা বলি, CH3 অথবা যে কোনো ধরনের অ্যালকাইল মূলক যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এরা সক্রিয়তাকারীমূলক। যে কোনো ধরনের আর বা অ্যালকাইলমূলক সক্রিয়তাকারীমূলক, OH, NH2 এগুলো সবগুলাই সক্রিয়তাকারীমূলক বা অর্থপ্যারামূলক, যেটা এখানে দিছে। এই যে দেখো এগুলো সবাই সক্রিয়তাকারীমূলক, তুমি এটা মনে রাখলা। আর কি মনে রাখবা, এই যে এই জায়গায় ঋণাত্মক মেসোমারিক ধনাত্মক মেসোমারিক কারা দেয় এটা মনে রাখবা। এরপরে তোমাকে যদি কোনো পার্টিকুলার কেস এক্সপ্লেইন করতে বলে, তুমি যেটা করবা প্রথমে এর আবেশীয় ফলটা দেখবা, যে এইটাতে হচ্ছে যে পরমাণুটা যুক্ত আছে তার কি তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে কি হবে, ঋণাত্মক আবেশীয় ফল, আর যদি কম হয় তাহলে ধনাত্মক আবেশীয় ফল, এটা দেখাবে। আমার ওই জায়গায় কাজ শেষ। এরপরে মেসোমারিকে যাবা, যদি এই নিচের পরমাণুগুলো থাকে, যদি এদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে অথবা এদের মধ্যে হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, তখন এরা মেসোমারিক ফল দেখাবে। মেসোমারিক ফলের ক্ষেত্রে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ওইটা আইডেন্টিফাই করবা। এখন কিভাবে বুঝবা যে কোনটা বেশি কাজ করবে, এই যে তুমি যে অর্থপ্যারা তুমি যে এই যে সক্রিয়তাকারীমূলক অথবা হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক এটা মাথায় রাখছো। এখন ধরো একজন এখানে ধরো আগের কেসে যেটা হলো -I পাইলাম আর একটা +M পাইলাম, কিন্তু আলটিমেটলি আমি জানি OH এটা একটা সক্রিয়তাকারীমূলক। সক্রিয়তাকারীমূলক মানে কি, সে কি করবে, বেনজিন বলয়কে উল্টা ইলেকট্রন দিবে। এখানে কে বেনজিন বলয়কে উল্টা ইলেকট্রন দেয়, এইটা। সো আমি আলটিমেটলি জাজ করব এটা থেকে যে এই -I এর থেকে +M টা বেশি। ধরো এখানে যদি উল্টা হইতো, ধরো আমার একটা +I আছে একটা -M আছে, আর এটা একটা নিষ্ক্রিয়তাকারীমূলক। এই জায়গায় নিষ্ক্রিয়কারীর কাজ কে করে, নিষ্ক্রিয়কারীর কাজ কে করে, +I মানে কি, +I মানে হচ্ছে সে বেনজিন বলয় থেকে ইলেকট্রন কি, +I মানে কি, জি ভাই, বুঝলাম পজিটিভ I স্যার। মানে কি। পজিটিভ ভাই মানে এইটা হচ্ছে। ধরো আমি এটাও গেলাম না, আমি এই সেম এক্সাম্পলে এখানে ধরো OH নাই, OH জি এর জায়গায় অন্য কেউ আছে যে নিষ্ক্রিয়কারীমূলক। সো এই জায়গায় নিষ্ক্রিয়কারীমূলক হিসেবে কাজ করে কে, এইটা, তখন আমি বলবো এটা বেশি পাওয়ারফুল। বুঝছো কি বলছি, জি ভাই, আমি আলটিমেটলি ওই যেটা পার্টটুকু নিষ্ক্রিয় মনে সেটা রাখছি। বেশি পাওয়ারফুল। হ্যাঁ মানে আমি আলটিমেট ইয়াটা মাথায় রাখছি যে হচ্ছে এটা নিষ্ক্রিয়কারী না সক্রিয়কারী, দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যে ওর সাথে অ্যালাইন করবে আমি বলবো ওইটা বেশি মানে ওইটা গ্রেটার। এই কাজটা এই যে যেটা এখানে বলছে যে এক্ষেত্রে এই যে এই জিনিসটা আমি ওইটার উপর জাজ করে লিখে দিব, কারণ আমার কাছে আলটিমেটলি
আমাকে ভ্যালু দেয় নাই যে এটার ভ্যালু 100, এটার ভ্যালু 90, যে আমি যেটা দিয়ে জাজ করব যে হচ্ছে এটাতে থেকে বেশি। আমাকে এরকম কোনো কিছু দেয় নাই, আমাকে এটা মুখস্থ করতে হচ্ছে। এখন আমাকে তো শুধুমাত্র এই ফেনল টলুইন এগুলাই দিবে এরকম তো না, আমাকে অন্য কিছু র্যান্ডমলি দিতে পারে। সেজন্য আমি কি করবো, আমি একটা জেনারেল ট্রিক মনে রাখবো, এরকম হইলে আমি এভাবে লিখে দিব। বুঝছো? দেন নিষ্ক্রিয়কারীমূলকে দেখো। নিষ্ক্রিয়কারীমূলক এরা কি করবে? উদাহরণ হিসেবে দিচ্ছে নাইট্রো, সিএইচও। এরা বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়, সেজন্য এদেরকে নিষ্ক্রিয়কারীমূলক বলে, অথবা এদেরকে মেটা নির্দেশকমূলকও বলা হয়। এটা লিখছে। উদাহরণ হিসেবে দিছে নাইট্রো। এখানে কি হয় দেখো, এখানে লিখছে কিন্তু মেটা অবস্থানে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তাই আগমনকারী। এটা আমরা দেখছি, আর আমরা সামনে আবার দেখবো যে কি হয় এখানে অ্যাকচুয়ালি স্থানান্তরের কারণে। উদাহরণ হিসেবে দিছে নির্দেশকগুলো কারা। এই যে এটা আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে এইটা আমাদের মাথায় রাখতে হবে, এন্ড এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে দেখবো, এটা ছিল এক প্রতিস্থাপনের কথা বলছে, এবার হচ্ছে দ্বি প্রতিস্থাপনের কথা বলতেছে। বেনজিন বলয়ের দ্বি প্রতিস্থাপন মানে দুইটা দুইটা প্রতিস্থাপন করবে আর কি, এরকম কিছু একটা। দেখি দ্বারা কোনো আবশ্যক প্রতিস্থাপক মূলক অর্থে এটা আমাদের দেখার বিষয় না। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে অনুরণন গুলো দেখবো, যেটা আমরা হচ্ছে তোমার পরীক্ষার আগে দেখছিলাম অ্যাকচুয়ালি হয় কিভাবে আর কেন আমরা এটাকে অর্থ প্যারা করি। তো এটার আগে আমরা জানি যে বেনজিনের যদি আমি নাম্বারিং করি, এটা যদি 1 নাম্বার হয়, আমি অর্থ অর্থ কোনগুলোকে বলি, এটাকে বলি অর্থ, এটাকে বলি প্যারা, আর এই দুটাকে বলি মেটা, তাই না? জি ভাই। মেটা, মেটা, প্যারা, অর্থ, অর্থ, যেগুলোর নাম এটা বলি। তো এই জায়গায় একে একে এখন পুরো অনুরণনটা দেখাবে। তো প্রথমে দেখো টলুইন, টলুইনের বেনজিন বলয়ে সিএইচসি মূলকের প্রভাব। বেনজিন বলয়ে মানে টলুইনের ক্ষেত্রে সিএইচসি মূলক কি প্রভাবটা ফেলে এটা এখানে দেখাবে। তো মিথাইল মূলকের প্রভাবে বেনজিন বলয়ের অনুরণনের নিম্নরূপে ঘটে। অনুরণনটা এখানে দেখাবে। তখন অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে বেনজিন বলয়কে অধিক সক্রিয় করে। এক্ষেত্রে সিএইচসি মূলকের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল না থাকা সত্ত্বেও বেনজিনের কনজুগেট দ্বিবন্ধনের সাথে যুক্ত সিএইচসি মূলকের CH বন্ধনের উভয় ইলেকট্রন বেনজিন বলয়ে হাইপার কনজুগেট বা বন্ধনবিহীন অনুরণন নামে এক ধরনের অনুরণনে অংশগ্রহণ করে। আমাদের এটা একদমই মাথা ব্যথা না, আমরা এই জিনিস মাথায় রাখবো না, এই জিনিস কোথাও আসবে না। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এটা কেমনে হয়, তোমাকে এই অনুরণনটা দেখাইতে বলতে পারে। তো দেখো বেনজিন বলয়ের সাথে CH3 যুক্ত আছে, অনুরণনটা কেমনে হবে? প্রথমে হাইড্রোজেন ইলেকট্রনটাকে এখানে দিবে, CH প্লাস হয়ে যাবে, আর এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। সাথে কি হবে, এই ডাবল বন্ড যার কাছে ছিল সে ইলেকট্রনটা পাশের তাতে দিবে, আর এই জায়গায় ইলেকট্রন রয়ে যাবে। সেকেন্ড কেসে ও আবার পাশেরটাকে দিবে, আর ডাবল বন্ড থেকে পাশেরটাতে আসবে। তো এই যেহেতু দিছে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে, এইটুকু সেম। তফাৎগুলো দেখো, পাশাপাশি চিত্রগুলোতে তফাৎ দেখো। ইলেকট্রন দিলে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে, দেখো ও যখন একই ইলেকট্রন দিছে এই জায়গায় একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে, আগেরগুলা সেম আছে। আবার এখান থেকে দেখো এই এখানে একটা জোড়া ক্রিয়েট হয়েছিল এই যে দেওয়ার কারণে, ও জোড়া আবার পাশেরটাতে দিছে, সো এই জায়গায় একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। আবার ও পাশের এই যে H প্লাস থেকে আবার আগের মতো ইলেকট্রন দিয়ে দিছে, ও আবার আগের মতো হয়ে গেছে। তফাৎটা কি হয়েছে এটা বুঝতে পারবা প্রথম চিত্র আর লাস্ট চিত্র দেখলে, এর অনুরণনটা চেঞ্জ হয়েছে। ডাবল বন্ড গুলার পজিশন পাল্টে গেছে। বলয়ের ক্ষেত্রে তফাৎটা এখানেই হয় যে যখন এদের সাথে এরা যুক্ত থাকে এদের ডাবল বন্ড গুলার পজিশন ক্রমান্বয়ে পাল্টাতে থাকে, মানে তুমি এক সময় দেখবা এরকম, পরের সেকেন্ডে দেখবা আবার চেঞ্জ হয়ে গেছে, কারণ এদের মধ্যে ইন্টারনালি চেঞ্জ হইতে থাকতেছে, মানে অটোমেটিক্যালি চলতেছে এটা। ধরো এখান থেকে আবার আবার H প্লাস একটা ইলেকট্রন দিবে, দেন ও পাশেরটাকে দিবে, পাশেরটাকে দিবে, এভাবে জোড়া ক্রিয়েট হবে, ডাবল বন্ড ক্রিয়েট হতে থাকবে, আবার সে আগের অবস্থায় আসবে, এখান থেকে আবার সেই অবস্থায় আসবে। এই যে এই চেঞ্জ গুলা হচ্ছে ইন্টারনালি, এটাকে বলতেছে অনুরণন। বুঝছো? এখন অর্থ প্যারা জিনিসটা কই থেকে আসতেছে দেখো।
প্রথম কেসে দেখো ইলেকট্রন যুগলটা এই জায়গায় ইলেকট্রন দিল, এই জায়গায় ইলেকট্রন দেওয়ার কারণে এই জায়গায় ইলেকট্রনের ঘনত্বটা একটু বেড়ে গেছে। সেম ভাবে এই জায়গায় ইলেকট্রন দিচ্ছে, দেখো এই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে। সেম ভাবে এই জায়গায় ইলেকট্রন দিচ্ছে, দেখো এই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে। তো এই পুরা প্রসেস কালে ইলেকট্রনের ঘনত্বগুলা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়, এই তিনটা জায়গায় বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলা হলো অর্থ আর প্যারা, সেই জন্য এদেরকে বলতেছে অর্থ প্যারা নির্দেশক। বুঝছো? ইলেকট্রন ঘনত্বগুলা এই জায়গাগুলোতে বেড়ে যায় দেখে এখন নতুন ভাবে ধরো টরুইনের ক্ষেত্রে এখন যদি কেউ একে অ্যাটাক করতে আসে, যে ইলেকট্রোফিলিক হয়, ইলেকট্রনের প্রতি আসক্ত হয়, তখন সে কি দেখবে কোথায় ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন গুলা বেশি কোথায়, এই জায়গাগুলোতে, তুলনামূলকভাবে এই দুটো জায়গা থেকে। কারণ এই জি জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব আগের মতো আছে, কিন্তু এই তিনটা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যাচ্ছে, আগের থেকে বেড়ে যাচ্ছে যখন এই আদান প্রদানের জন্য। তো কোনো ইলেকট্রন আসক্তি যখন এর সাথে এসে বিক্রিয়া করতে চাবে, তখন সে দেখবে যে এই অর্থ আর প্যারা জায়গাগুলোতে ইলেকট্রনের ঘনত্বটা একটু বেশি। তো সে এই জায়গাগুলোতে আকৃষ্ট হবে, এখানে অর্থ প্যারা যে টাইপের সে উৎপাদ ক্রিয়েট করবে। ধরো এখানে যদি নতুন ভাবে একটা CH3 এসে অ্যাটাক করতে চায়, সে এই জায়গায় একটা CH3 যুক্ত হতে পারে, অথবা এই জায়গায় একটা CH3 যুক্ত হতে পারে, যেটাকে আমরা বলবো অর্থ টলুইন, অর্থ মিথাইল টলুইন এরকম বলতে পারি, বা জাইলিন বলি যেটাকে আমরা। অথবা এই জায়গায় এসে বলবো, যেটাকে আমরা বলি মেটাজাইলিন। প্যারাজাইলিন, অর্থোজাইলিন, মেটাজাইলিন দেখছি না, যেটা আমরা সামনে আবার দেখব। ভাই। মেইন ইয়া হচ্ছে এই CH3 বা দানকারী মূলকের কারণে, CH3 একটা দানকারী মূলক, এর কারণে যেটা হয়েছে অর্থ আর প্যারা জায়গাতে তোমার ইলেকট্রন ঘনত্বগুলো বেড়ে গেছে দেখে এদেরকে বলতেছি অর্থ প্যারা। এই জায়গায় ঘনত্ব বেড়ে গেছে, এখন ইলেকট্রোফিলিক কেউ আসলে ওখানে আক্রমণ করবে। তো বিক্রিয়াগুলো দেখাইছে, ধরো নাইট্রেশন, নাইট্রেশনে কি হয়েছে দেখো, এই যে অর্থ নাইট্রো, প্যারা নাইট্রো ক্রিয়েট হয়েছে। ক্লোরিনেশন দেখো, অর্থ ক্লোরো, প্যারা ক্লোরিন তৈরি হয়েছে। আবার সূর্যালোকের উপস্থিতি, আমরা যে জিনিসগুলো দেখছি যে টলুইনের নাইট্রেশন কেমন হয়, এটাতে কি কে থাকে, টলুইনের ক্লোরিনেশন কেমন হয় এটা দেখছি। আবার যখন সূর্যালোক থাকে তখন আবার একটু আলাদা হয়ে যায়। সূর্যালোক থাকলে কি হয় তখন, যদি সূর্যালোক না থাকে তখন বেনজিন বলয় আক্রমণ করে। আর যদি সূর্যালোক থাকে তখন বেনজিন বলয় আক্রমণ না করে শিকলে আক্রমণ করে। করে দেখো একটা করে হাইড্রোজেনকে সরাইতে থাকে, সরিয়ে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড তৈরি করে। দেখছিলাম না, ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা। যখন সানলাইট থাকে তখন, আর যখন সানলাইট থাকে না তখন এই বিক্রিয়াটা দেখো। তারপরে সালফোনেশন, এগুলো বিক্রিয়া প্রত্যেক জনের জন্য সেম, মোটামুটি একই ভাবেই তোমার বিক্রিয়া ঘটবে, খালি তোমাকে বুঝতে হবে অর্থ নাকি প্যারা। তো সালফোনেশন দেখো, অ্যালকাইলেশন, এগুলো সবগুলাই সেম, একই ভাবে হবে। এই যে অর্থ, অর্থ সালফো, এটা হলো প্যারা সালফো। সেম ভাবে অ্যালকাইলেশনের ক্ষেত্রে অর্থোজাইলিন, প্যারাজাইলিন, দেখো এই যে CH3 যুক্ত করছে। সেম ভাবে মেটাজাইলিনও তৈরি করা যায়, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। নরমালি এটা অর্থ প্যারা নির্দেশক, বাট তুমি যদি এখানে টেম্পারেচারটা বাড়ায় দাও আর অধিক NCl3 দাও, তখন এখানে মেটাজাইলিন তৈরি হয়। এটা বলছিলাম আমরা, সেটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। সেম ভাবে তোমার এখানে তিনটা দেখাইছি, যে অর্থোজাইলিন কি, মেটাজাইলিন কি, প্যারাজাইলিন কি। এটার অন্য নামেও আমি বলতে পারি, এটাও দেখাইছি। তারপরে অ্যাসাইলেশন দেখাইছি। এগুলা বিক্রিয়া আমরা সবগুলাই দেখছি, বেনজিনের ক্ষেত্রে দেখছি, সেম গুলা টলুইনের ক্ষেত্রে দেখাচ্ছে। আমি এটার আগে এক্সপ্লেইন করছে কেন এটা অর্থ প্যারা জায়গাগুলোতে হয় ওইটা। তো এই বিক্রিয়াগুলো দেখবা, পার্শ্ব শিকল জারণ বিক্রিয়া, তুমি এটাকে সক্রিয় ক্ষার আর হচ্ছে KMN উপর দিয়ে জারিত করলে এই পার্শ্ব শিকলটা ইয়া হয়ে COI বেনজোইক অ্যাসিড তৈরি হবে, এটা দেখাইছে। তো বেনজিনের টলুইনের মোটামুটি যতগুলা বিক্রিয়া আছে সব এই জায়গায় শো করছে। তো এই বিক্রিয়াগুলো টলুইনের বিক্রিয়া, তো এটা মাথায় রাখতে হবে, তুমি এই জায়গাটা পড়বা, এন্ড এই অনুরণনটা দেখবা। এরপরে আসবে ফেনল, এটা একটা দানকারী মূলক। দেখো ফেনল, এটাও একটা দানকারী মূলক। তফাৎ কোথায়, তফাৎ দেখো টলুইনে তফাৎ শুধু এই জায়গায়, বাকি সব সেম। তফাৎ শুধু এই জায়গায়, ওখানে হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছিল শুরুতে, দিয়ে H+ তৈরি হচ্ছিল। এই জায়গায় এই যে অক্সিজেনের এই যে ডাবল ইলেকট্রন আছে, সে পাশেরটা দিবে, পাশেরটাতে দেওয়ার কারণে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। এইটা ও পাশেরটাকে দিবে, এই জায়গায় দেখো ইলেকট্রন বেড়ে গেছে। আবার ও পাশেরটাকে দিবে, ও পাশেরটাকে দিবে, দেখো এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, এখানে জোড়া ক্রিয়েট হয়েছে। আবার
এই জায়গায় ডাবল বন্ড ক্রিয়েট হবে, এই জায়গায় জোড়া ক্রিয়েট হবে, আবার ও পাশেরটাকে দিবে, ও পাশেরটাকে দিবে, আবার আগের মতো ফিরে আসবে। তো এখানে আবার ইন্টারনালি চেঞ্জ হয়েছে। প্রথম ছবি আর শেষ ছবি দেখলে বুঝতে পারবা ডাবল বন্ড গুলো তাদের ইন্টারনাল পজিশন চেঞ্জ করে ফেলছে। তো এটাই এর অনুরণন, তোমাকে এই অনুরণন গুলো দেখাইতে বলতে পারে। এক্সপ্লেনেশনটা ওইরকম দরকার নাই, তোমাকে তুমি ছবি আঁকা আসতে পারলেই এটাই না। সেম ভাবে আবার দেখো নাইট্রেশন দেখাইছে, এই জায়গাতে দেখো এটাও একটা অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। তো নাইট্রোতেও তোমার অর্থ আর প্যারাই তৈরি হবে। এখানে একটা স্পেশাল বিক্রিয়া, সেটা হচ্ছে পিকনিক অ্যাসিডের বিক্রিয়া। পিকনিক অ্যাসিড কি? যখন পিকনিক অ্যাসিড তৈরি হয় মেইনলি হচ্ছে ফেনল থেকে। ফেনলের অর্থ আর প্যারা সব জায়গাতে যদি তুমি NO2 যুক্ত করতে পারো তখন ওটাকে বলি আমরা পিকনিক অ্যাসিড। মানে দেখো অর্থ জায়গা তিনটা একসাথে যুক্ত হবে। ফেনলের সাথে যখন তুমি তিনটা NO2 যুক্ত করবা অর্থ আর প্যারা জায়গাগুলোতে, তখন ওইটার নাম হবে পিকনিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিডের ইয়াতে তাপ দিয়ে তুমি এটা তৈরি করতে পারবে। এগুলো নামীয় বিক্রিয়া, এগুলো তোমার লাগবে, এগুলো হচ্ছে অ্যাডমিশনও আসে। দেন হ্যালোজেনেশন, সেম ভাবে পিকনিক অ্যাসিডের মতোই হ্যালোজেনেশন করছে। তোমার তিনটা জায়গাতে অর্থ প্যারা একসাথে ক্রিয়েট হয়েছে। তো এগুলো যেহেতু একটু এক্সেপশনাল, নরমালি তো আমার অর্থ তৈরি হয় নাহলে প্যারা তৈরি হয়, এখানে সবগুলো একসাথে বিক্রিয়া করছে। তো এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। নাইট্রেশনের ক্ষেত্রে কিন্তু হয় না, নাইট্রেশনের ক্ষেত্রে অর্থ আর প্যারা আলাদাই তৈরি হয়েছে। বাট ফেনল থেকে যখন পিকনিক অ্যাসিড দেওয়া হলো তখন তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড আর তাপ দিছে, তখন তোমার পিকনিক অ্যাসিড তৈরি হয়েছে। সেম ভাবে হ্যালোজেনের ক্ষেত্রেও তুমি যখন হ্যালোজেনেশন করছো আর স্পেসিফিকলি তুমি যখন ব্রোমিন যুক্ত করছো তখন তিনটা ব্রোমিন একসাথে যুক্ত হয়েছে। বুঝছো? এখানে যে জি জিনিসটা ভাই। মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো কি লিখছে দেখো, এক্ষেত্রে OH মূলক বেনজিন বলয়ে অর্থপ্যারা অধিক সক্রিয় প্রমাণিত হয়েছে, তাই সব সক্রিয় স্থানে একসঙ্গে Br2 প্রতিস্থাপিত হয়েছে। এই বিক্রিয়ার সাহায্যে ফেনল শনাক্ত করা হয়। কি দেখো এক্সপ্লেনেশনটা পড়ো। হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে ফেনলের মধ্যে লাল বর্ণের ব্রোমিন পানি যোগ করলে ফেনলের হলদে সাদা অধক্ষেপ HBr উৎপন্ন হয়েছে। হলদে সাদা, তুমি এর মধ্যে লাল বর্ণের ব্রোমিন পানি যুক্ত করছো এন্ড অধক্ষেপটা, এই যে এই অধক্ষেপটা হলদে সাদা রং ধারণ করছে। এইটার মাধ্যমে ফেনল শনাক্তকরণ করা যায়। এটা ফেনলের শনাক্তকরণ ক্রিয়া। স্পেসিফিক এগুলো মনে রাখতে হবে। তোমার বিক্রিয়া কিন্তু অনেক দিবে না, তোমার স্পেসিফিক অ্যারোমেটিক যৌগের বিক্রিয়া বেশি পাবা হচ্ছে মেইনলি বেনজিনের টলুইনের বিক্রিয়াগুলো কাছাকাছি বাট অনেক বেশি, এটা সবগুলা বিক্রিয়া পড়া লাগে। বাট ফেনল তারপরে অ্যানিলিন এগুলো তিন চারটা বিক্রিয়া জাস্ট দেখবা পড়া লাগতেছে, এর বেশি দিবে না। মানে ধরো এই বেনজিনের ক্ষেত্রে অথবা নরমাল অ্যালকিনের ক্ষেত্রে যেগুলো ছোট ছোট বিক্রিয়া ছিল যেগুলো সবগুলো পড়া লাগতেছিল, এগুলোর ক্ষেত্রে অত ইয়া নাই, এগুলোতে তোমাকে অত ডিটেইলসে নিয়েও যাবে না, তোকে একটা দুইটা বিক্রিয়া দিবে বাট ওই বিক্রিয়াগুলো একটু মাথায় রাখা লাগবে। সেম ভাবে অ্যানিলিন কখন বলি? এগুলো সবই কিন্তু দানকারীমূলক। অ্যানিলিন বলি যখন NH2 যুক্ত থাকে। সেম ভাবে দেখো এটাও ফেনলের মতোই, নাইট্রোজেনের জোড়ায় ইয়া থাকে, ও পাশেরটাকে দেয় ও পাশেরটাকে দেয়, পুরো অনুরণনটা দেখাইছে। হ্যালোজেনেশন কেমন হয়? আগেরটার মতো ফেনলের মতো তিনটা একসাথে যুক্ত হচ্ছে। এন্ড এখানে দেখো সাদা অধক্ষেপ দিচ্ছে, এখানেও সাদা অধক্ষেপ দিচ্ছে। নাইট্রেশন কেমনে হয়? দেখো মেটা নাইট্রো তৈরি হইলো, এটা দেখাইছে। আবার অর্থ নাইট্রো তৈরি হলো, এটা দেখাইছে। দেখো মেটা নাইট্রো কিভাবে তৈরি হলো এটা দেখাইছে, অর্থ প্যারা নাইট্রো কিভাবে তৈরি হলো এটা দেখাইছে, সালফোনেশন কেমন হইলো এটা দেখাইছে। তো নাইট্রের মোটামুটি সবগুলো দেখাইছে। অ্যানিলিনের বিক্রিয়াগুলো দেখাইছে বাট অ্যানিলিনের গুলো অতটা ইম্পর্টেন্ট না, ফেনলের গুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো এগুলো জাস্ট বিক্রিয়া দেখাইছে, তেমন কিছু না। আমরা এই জিনিসগুলো আগেও দেখছি, তোমাকে জাস্ট এক্সপ্লেন করবে যে হচ্ছে এরা যেহেতু অর্থ প্যারা নির্দেশক, স্পেসিফিকলি ফোকাস করবে হচ্ছে এদের অর্থ আর প্যারা জায়গাগুলোতে মেইনলি বিক্রিয়াগুলো করবে আর আক্রমণগুলো হবে, এটা এক্সপ্লেন করবে। কিছু এক্সেপশনাল আসবে, এগুলোতে মেটাও তৈরি হয়, কিভাবে তৈরি হইতে পারে এটা দেখাবে। এবার আসবে নিষ্ক্রিয়কারীমূলক, যেটা হচ্ছে নাইট্রো NO2, একটা নিষ্ক্রিয়কারীমূলক। তো এবার দেখো NO2 দেখতে কেমন? NO2 দেখতে এরকম, N একটা ডাবল বন্ড O আর একটা সাথে থাকে O মাইনাস।
তো ও কি করে, ও হচ্ছে বেনজিন বলয় থেকে দেখো প্রোটিনটা নিজের দিকে টেনে নিচ্ছে, আগেরগুলা দিচ্ছিল ও টেনে নিচ্ছে। তো এই জায়গায় একটা প্লাস ক্রিয়েট হয়েছে, ও আবার পাশেরটাকে দিচ্ছে, ও যেহেতু দিছে এই জায়গায় প্লাস ক্রিয়েট হয়েছে না, এই জায়গায় একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, কারণ এখানে একটা ইলেকট্রন পাইছে। ও আবার পাশেরটাকে দিচ্ছে, সো এই জায়গায় একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে আর পাশে একটা প্লাস ক্রিয়েট হবে, এই যে ডাবল বন্ড আর পাশে একটা প্লাস, সেম ভাবে ডাবল বন্ড, এখানে একটা প্লাস, আবার আগের মধ্যে চলে আসবে, কারণ ইন্টারনালি চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে মেটা নির্দেশকের নাইট্রোজেনের অনুরণনটা দেখাচ্ছে। তো এটা একটা মেটা নির্দেশক, এর বিক্রিয়াগুলো মেটা জায়গায় হবে। তো ওইটা হচ্ছে দেখো নাইট্রেশনের বিক্রিয়াগুলো দেখাই নাই, এখানে দেখাই নাই নাইট্রোর বিক্রিয়াগুলো দেখাই নাই, এখানে তোমার জাস্ট অনুরণনটা দেখাইছে, বিক্রিয়াগুলো তেমন ফোকাস করে নাই। সো আমার এই জায়গায় মেইনলি যেটা তোমাকে এই জায়গায় অনুরণন গুলা দেখাইতে হবে। ধরো যখন CH3 যুক্ত থাকবে, অথবা OH যুক্ত থাকবে, অথবা NH2 যুক্ত থাকবে, অথবা NO2 যুক্ত থাকবে, যেহেতু এই চারটারটাই বইয়ে আছে, তোমাকে এই চারটার অনুরণন গুলা মাথায় রাখতে হবে, এগুলো আসার চান্সই বেশি অনুরণন আসলে। এন্ড এখানে টলুইনের বিক্রিয়াগুলা, ফেনলের বিক্রিয়াগুলা বেশি ইম্পর্টেন্ট, তোমাকে এই বিক্রিয়াগুলা দেখতে হবে, বুঝছো? এরপরে জি ভাই। হচ্ছে এগুলা দেখি কি আছে, সিকিউ টাইপের বানানোর ট্রাই করছে, সিকিউ টাইপের বানানোর ট্রাই করছে। এত দূরই হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের এর বাইরে কিছু নাই। মানে তোমার বেনজিন, শুরুতে আসবে বেনজিন, বেনজিনের প্রস্তুতকরণ বিক্রিয়া, তারপরে বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে ওগুলা সালফোনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলো যতগুলা দেখছি ওগুলা, হ্যালোজেনেশন দেখছি না, গ্যামাক্সিন ড্যামাক্সিন তৈরি হয়, ওই বিক্রিয়াগুলা। সূর্যালোকের উপস্থিতিতে এক জিনিস হয়, অনুপস্থিতিতে এক জিনিস হয়, বুঝছো? ওই বিক্রিয়াগুলো দেখবো। এরপরে দেখবো আমরা হচ্ছে অনুরণন গুলা, তারপরে দেখবো টলুইনের বিক্রিয়াগুলা, তারপরে দেখবো ফেনলের বিক্রিয়াগুলা, সাথে এই অনুরণন গুলা মাথায় রাখবো, মেনলি অ্যারোমেটিক যৌগগুলো এইগুলা রিলেটেড বিক্রিয়ায় দেখার। তো পিছে যেগুলো আমরা ছেড়ে আসছি, এই যে অ্যারোমেটিক যৌগের এই যে বিক্রিয়াগুলো দেখছিলাম, দেখো অ্যারোমেটিক যৌগ কিভাবে আসতেছিল এগুলা দেখছিলাম, তারপরে কিভাবে তৈরি হচ্ছিল, এই যে এই জায়গায় কিভাবে আমরা আহ আলকাতরা থেকে বেনজিন টলুইন বের করতে পারি এটা দেখছিলাম, বেনজিন টলুইনের প্রস্তুতিকরণ দেখছিলাম যেগুলা, তারপরে তোমার আণবিক গঠন এগুলো হচ্ছে লাগে নাই। সংযোজন বিক্রিয়া, বেনজিনের সংযোজন বিক্রিয়াতে দেখছিলাম হাইড্রোজেন সংযোজন হয়, হ্যালোজেন সংযোজন হয়, আর ওজোন সংযোজন হয়, এটা দেখছিলাম। প্রতিস্থাপন বিক্রিয়া দেখছিলাম, প্রতিস্থাপন বিক্রিয়াতে হ্যালোজেনেশন হয়, তারপরে হ্যালোজেনেশনের মধ্যে ক্লোরিনেশন ব্রোমিনেশন যে কোনো কিছু হইতে পারে, নাইট্রেশন হয়, NO2 যুক্ত হয়, তারপরে সালফোনেশন হয়, এই যে এখানে সালফোনেশন হয়ে SO3H যুক্ত হয়, এগুলো দেখছিলাম প্রক্রিয়া সহ কিন্তু বেনজিনের গুলা প্রক্রিয়া সহ। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এখানে অ্যালকাইল মূলক যুক্ত হয়, অ্যাসাইলেশন অ্যাসাইল মূলক যুক্ত হয়, এগুলো দেখছিলাম। দেন অ্যারোমেটিসিটির এই কনসেপ্টটা দেখছিলাম, তেমন কিছু না এগুলা। তারপরে তোমার এটার পরে এই যে ফ্রি রেডিকেল টিডিকেল, এর পরের হচ্ছে আমরা গতদিন দেখলাম, যেগুলো আবার রিভাইজ দিলাম ওগুলা। তারপরে হচ্ছে এই আলটিমেটলি আজকে যেগুলা দেখলাম তোমার অ্যারোমেটিক যৌগ মেনলি এইটুকুই। এরপরে হচ্ছে দেখো অ্যারোমেটিক যৌগ আমাদের এই পার্টটুকুই, তো মানে আমরা হচ্ছে তোমার পরীক্ষার সময় যেটুকু দেখছিলাম বেনজিন প্রস্তুতিকরণ, টোলিন প্রস্তুতিকরণ, ওই জিনিসগুলা আর এই জিনিসগুলা এইটুকু মিলেই তোমার অ্যারোমেটিক যৌগ। তো তুমি যদি হচ্ছে একদিন বা 2 দিন একটু ঠান্ডা মাথায় পড়ো, অ্যারোমেটিক যৌগে আর তেমন কিছু থাকবে না, তোমাকে জাস্ট ঠান্ডা মাথায় একটু লিখে লিখে পড়তে হবে, বুঝছো? জি ভাই। আর এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি এবং শনাক্তকরণ, এটা আমরা সবার শুরুতে পড়ছিলাম। অ্যালকেনের প্রস্তুতিকরণ বিক্রিয়া ছিল কিছু, শনাক্তকরণ বিক্রিয়া ছিল কিছু, ওগুলা দেখছিলাম। দেন অ্যালকিনে গেছিলাম, অ্যালকিনের প্রস্তুতিকরণ শনাক্তকরণ বিক্রিয়া পড়ছিলাম ওগুলা। দেন অ্যালকাইনে গেছিলাম, অ্যালকাইনের শনাক্তকরণ প্রস্তুতিকরণ বিক্রিয়া পড়ছিলাম ওগুলা, বুঝছো? তো আমরা যেটা করব, আমরা হচ্ছে নেক্সট দিন বসে
এই জায়গা থেকে আবার শুরু করবো। তোমার যেটা কাজ থাকবে, তুমি হচ্ছে অ্যারোমেটিক যোগের এই পার্টগুলা নিজে থেকে একবার দেখবা আবার। আচ্ছা ভাই। অ্যালকেনের প্রস্তুতিকরণ এগুলো একটু ঠান্ডা মাথায় বসবা, বসে পড়বা। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আপাতত দেখার দরকার নাই, আমরা হচ্ছে নেক্সট দিন বসে এই যে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড এই পার্টটুকু থেকে আরেকবার হচ্ছে টান দিব। তো তুমি আচ্ছা ভাই। অল্প অল্প করে এভাবে আগাবা, বুঝছো? এই জিনিসগুলো মাথায় রাখতে হয়, মানে তোমাকে সবকিছু পড়তে হবে এরকমও না, আবার অনেক কিছুই পড়তে হবে, কারণ বিক্রিয়াগুলো এক এক সময় এক এক রকম হয়ে যাবে। এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়তে হবে, সেই জন্য ঠান্ডা বিক্রিয়াগুলো মাথায় নিয়ে পড়া লাগবে। মাথায় রাখা মেইনলি। মানে তা তোমার আসলে এই চ্যাপ্টার থেকে আসে বেশি প্রশ্ন আসে এরকমও না, একটা বা দুইটা আসে, বাট সেই জন্য যে সবকিছু পড়াটা একটা মানে সময় নষ্টের মতোই হয় আর কি। বাট তারপরেও আমাদেরকে বুঝতে একবার পেরেছি। পুরাটা পড়তে হবে। এরপরে আমরা হচ্ছে ধরো যেগুলা হচ্ছে আহ গতানুগতিক আসতেছে, আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, করে দেখবো যে এই পার্ট গুলা থেকে বেশি কোশ্চেন আসে, আমরা ওই পার্ট গুলা হচ্ছে বেশি পড়বো, বাট তার আগে আমরা একবার পুরাটা পড়বো, বুঝছো? সেই জন্য আচ্ছা বলছি ভাই। তুমি একদিন বা 2 দিন নিয়ে অ্যারোমেটিক যোগটা পড়ো। মিনওয়াইল আমরা হচ্ছে বসে দেখি, কালকে মনে হয় বুঝতে পারবো, কালকে রাতে বসে আহ আচ্ছা। হ্যাঁ কালকে রাতে বসতে পারবো। কালকে রাতে বসে হচ্ছে আমরা এই জায়গা থেকে আরেকবার টান দিব। সো আমরা আচ্ছা চ্যাপ্টার ভাই। 2 পুরাটা একবার পড়ে ফেললে এরপরে ধরো আমরা পার্টিকুলারলি কোনো জায়গায় ফোকাস করব। বাট একবার পুরাটা মাথায় থাকলে তোমার জন্য ভালো, ধরো একবার ভালোভাবে পুরাটা পড়লা, এরপরে ধরো যেগুলা তোমার আসতেছে ওগুলা হচ্ছে তুমি মার্ক আউট করে রাখলা, পরীক্ষার আগে ওই জিনিসগুলো ভালো করে দেখলা, কারণ সবকিছু পড়ে পড়ে আসলেই টাইম ওয়েস্ট। তুমি যদি চ্যাপ্টার 2 পড়তে যাও তুমি আর কিছুই করতে পারবা না, অনেক এটা বড়। এমনি বড় চ্যাপ্টার। পরীক্ষার আগে আর কি প্যারা দিবে, অনেক প্যারা দিবে। এর থেকে আগে থেকে একটু ঠান্ডা, সময় তো আছে এখনো, পরীক্ষা কবে? পরীক্ষা ভাই জুলাই আগস্টে। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 5-6 মাস এখনো আছে। সো তুমি ধরো 1 মাস দাও এই চ্যাপ্টারকে, সমস্যা নাই। 1 মাস দিয়ে তুমি এই চ্যাপ্টারটা পড়ো আস্তে ধীরে অন্যগুলোর সাথে, দিয়ে এরপরে তুমি হচ্ছে স্পেসিফিকলি অল্প অল্প করে যেগুলাতে হচ্ছে সময় বেশি দিতে হবে ওগুলাতে সময় দিও, তখন হচ্ছে আবার পুরো চ্যাপ্টার পড়ার দরকার হবে না, বুঝছো? তো এটা আগে শেষ আচ্ছা করি ভাই। আমরা। আচ্ছা ভাই। ঠিক আছে, দেখি কালকে রাতে আবার বসবো। আচ্ছা ভাই, নক দিবনি। হ্যাঁ, নামাজের পরেই আচ্ছা ভাই। আজকে যেরকম 10:30 10:30 দিকে ধরো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, জি ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।